সুনন্দিনীর আড্ডা আজকে বেরিয়ে পড়েছে ঘর ছেড়ে বাইরে। আর আমরা আজকে যেখানে চলে এসেছি সেটা কলকাতার এমন একটা জায়গা যেখানে আমরা প্রায় অনেকেই মাঝে মাঝেই চলে আসি সুস্বাদু খাবার খেতে। আমরা রয়েছি এখন বেঙ্গল ঘরানায়, আর আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বেঙ্গল ঘরানার পেছনের আসল মানুষ, স্বপ্না বন্দ্যোপাধ্যায়। স্বপ্না বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকে আমার সুন্দর আলাপচারিতা। কাকিমা, প্রথমেই যেটা তোমাকে বলবো, এই যে বেঙ্গল ঘরানা, এই নামটা কেন দেওয়া? এটা ওই আমার সবটাই আমার বড় বৌমা শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়, ওরই এতে আমার এটা করা। ওই নিজে থেকেই বললো যে মা তুমি এটা করবে। তা বেঙ্গল ঘরানাটা আমরা এই জন্যই নামটা ওই ভেবে দিয়েছে যে পুরোনো দিনের বাংলার রান্না করছি। মানে এখন তো বেশি হয়েছে চাইনিজ, বিরিয়ানি, পিৎজা, এইগুলোর থেকে একটু সরে যাওয়ার জন্যে পুরোনো দিনের বাংলার রান্নাগুলো শুরু করলাম। তাইতে ও নামটা ওই হিসেবেই দিয়েছে যে পুরোনো দিনের বাংলার খাবার, তাই বেঙ্গল ঘরানা। একটা ঘরানার একটা, এই যে ঘরানা কথাটা তোমরা বলেছো, তা তোমাদের এখানে যে খাবারগুলো তোমরা পরিবেশন করো সেটা কি সত্যি আমাদের ওই বাঙালি ঘরানাটাকে মনে করেই সেই পদগুলো তোমরা তৈরি করো? একদম একদম। আচ্ছা, মানে এমন এমন খাবার আমি করি, মানে আমার দিদিমা, আচ্ছা, ওনার হাতের খাওয়া আমার, হ্যাঁ। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কি কোথায় শিখেছেন, কিছু না, জীবের স্বাদে সবকিছু শেখা। আচ্ছা, দিদিমা, পিসিমা, বড় মাসি, এনারা ভীষণ ভালো রাঁধতেন। আচ্ছা, হ্যাঁ, আমার মা জ্যাঠাইমার কথা তো বাদই দিচ্ছি, আচ্ছা, তার চেয়ে বড় যারা ছিলেন ওনাদের থেকেই আমার এগুলো শেখা। তো সেই পদগুলো তুমি এখানে বানাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করি। তো এই যে ধরো পদগুলো এখানে যারা খেতে আসেন তারা তো নিশ্চয়ই খেয়ে তো নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত প্রশংসা পাও তুমি, কিন্তু সব থেকে বড় এই যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, এটাকে যে তুমি বাঁচিয়ে রাখছো, কেমন লাগে? আমার তো ভীষণই আনন্দ লাগে। আর যারা আসেন তারাও অনেকে বলেন, যেমন আজ সকালেই আমার একটা ফোন এসছে, উনি বোধহয় ম্যাড্রাস বোধহয় বললেন, ওখান থেকে ফোন করেছেন যে তার বোনকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। বলছে আমি অনেককেই জিজ্ঞেস করেছি, আমার বন্ধু বান্ধব, আমি 4-5 বছর কলকাতায় যাইনি, তারা বলেছেন যে তুমি চোখ বন্ধ করে বেঙ্গল ঘরানা বুক করো, তাহলে পরে সবটা ঠিকঠাক হয়ে যেতে পারে আশা করি। আমাকে বললেন, আমি তো চেষ্টা করি সবটাই, আমার এখন যথেষ্ট বয়স হয়েছে, তাতেও আমি মানে আমার না করলেও চলে যাবে, কিন্তু আমি ভাবি যে না, আমি না থাকলে যদি কিছু মিস হয় ওইটা ভেবে আমি সবসময়তেই থাকি। আর আমার বাড়িরও খুব আছে সহযোগিতা, ছেলেরা বউরা সবাই মিলে আমাকে, না তার সঙ্গে আমার সবচেয়ে হচ্ছে যে সুমিত্রা আমার সঙ্গে সব সময় থাকে। এই সুমিত্রাদির কথা একটু বলো, কে সুমিত্রাদি? সুমিত্রা হচ্ছে আমার এটা আমার বৌমার বাপের বাড়ি। আচ্ছা, সুমিত্রা হচ্ছে বৌমার সঙ্গে 4 বছর বয়সে খেলার সাথী হয়ে এসেছিল। আচ্ছা, তখন থেকে ওর মা ওকে পড়াশোনা করিয়ে, ও একটা স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ও একটা কোর্স করে, ও কলেজ না স্কুল থেকে কোর্স করে ও একটা জায়গায় চাকরি করতো, মানে পড়াতো, কোনো এনজিওতে পড়াতো। তো আমি ওকে বললাম, দেখ আমাকে যখন আমার বড় বৌমা বলল যে মা তুমি কিছু, আমি ভীষণ রাঁধতে বরাবর ভালোবাসি, মানে আমার এরম ছিল, ধরো কেউ এলে আমি কখনো কিনে এনে খাওয়াতাম না, হয়তো বাড়িতে একটা তরকারি রয়েছে সেটা থেকেই তুলে নিয়ে আলু টালু মেখে একটা চপ ভেজে দিয়ে দিলাম, কিন্তু আমি কিনে খাওয়াটা আমি খুব একটা পছন্দ করতাম না। তো সেই থেকে আমার বৌমা বললো যে মা তুমি এত রাঁধতে ভালোবাসো, তো এটা করবে? আমি বললাম হ্যাঁ, তোরা যদি আমাকে সাপোর্ট দিস নিশ্চয়ই করবো। তো সেই ওদের সবার সহযোগিতা আছে বলেই আমি এটা করতে পারছি। আর সুমিত্রা তো ভীষণই ভাবে আমাকে সাহায্য করছে, ও চাকরি ছেড়ে আমার কাছে আছে। বাহ, এটা আমার বড় পাওনা। এটা তো সত্যি একটা বিশাল সাপোর্ট তোমার বলতে। মানে তুমি এই যে রান্না বান্নাগুলো করো, মানে সুমিত্রাদি তোমার সাথে সাথে এই প্রত্যেক কটা রান্নার সাথে এবং তোমাকে সব রকম ভাবে সহযোগিতা, সব কিছু। আচ্ছা,
সবেতেই মানে সুমিত্রা আমাকে করে। তারপর তো আমার বৌমারা যখনই সুযোগ সুবিধে হয় ওরাও রাঁধতে থাকে। আর জানোই আমাদের থালিতে অনেক রকম থাকে, সবার হাত না পড়লে আমার এই বয়সে এসে অত কিছু করাটা একা আমার পক্ষে সম্ভব হতো না। আর আমি যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে মাসে একটা, তখন ওরা তো গান টান করতো, তখন ভেবেছিলাম যে মাসে একটা করে করব, প্রোগ্রাম হবে করব, কিন্তু সেটা আমার এখন রোজ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, প্রচুর বাইরে মানে এদেশের ওদেশের লোকেরা সবাই আসেন। তো আমাকে কেউ ফোন করলে আমি বলি, অনেক কিছু জিজ্ঞেস যখন করেন আমি বলি যে আপনারা একটু ভরসা করে চলে আসুন। বলছে হ্যাঁ ভরসা করছি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছে। না জিজ্ঞেস আর কিছু করবে না, আমি আমার মতন করে দিয়ে দেবো। সেটা তো দিই। আবার অনেকের নানান রকম মতামতও থাকে, কেউ এই মাছ খাই না ওই মাছ, এই যেটা বলেন আমি চেষ্টা করি দিতে। কালই একজনরা এসছেন বম্বে পুনা থেকে, তো বললেন যে যা রান্না তো বললো বললো আমার ভীষণ ইচ্ছে পাটিসাপটা খাওয়া। আমি এখন তো আর পাটিসাপটা করছি না, না আমার একটু করে দিন। আমার নিজেরও খুবই আর কি শরীরটা খারাপ হচ্ছিল কাল, তার সত্ত্বেও আমি চেষ্টা করে ওনাদের পাটিসাপটা করে দিয়েছি। আমি এইভাবে মানে এই আন্তরিকতার ছোঁয়াটা বেঙ্গল ঘরানাতে তোমরা দেওয়ার চেষ্টা করো। একদম। আমি ভাবি যে আমি কেউ আসলে কাস্টমার বলে আমি তার সঙ্গে ভাবি না, আমি ভাবি আমার বাড়ির কেউ এসছেন একজন আমার কাছে খেতে, আমার হাতের খাওয়া ভালোবাসে, সেই হিসেবেই আমি এটাও একটা বলি যে আমাকে হঠাৎ করে কেউ একটা মাছ অর্ডার করে দিল, কিন্তু সেই মাছটা বাজারে পাচ্ছি না, সেটা কিন্তু আমি বলে দিই যে আমি হবে না। আমি যেটা বলি পরিষ্কার কথা বলে কাজ করি। বৌমাদের কথায় আসি, তোমার বড় বৌমার কথা তো আমরা অনেকে কেন প্রায় সকলেই জানি, তার কথা পরিচয়। তোমার আরেক বৌমা, তার কথা একটু বলো। ও স্কুলের টিচার, আচ্ছা এখন বিড়লাতে আছে। আচ্ছা, তো ও খানিকটা আমাকে হেল্প করে, বাড়ির দিকটা ও দেখে, সেই জন্য আমি তখন এটা করতে পারি। এই যেমন আজই রোববার, আমাকে প্রত্যেক রোববারই হয়, মানে ও একটা দিন বাড়ি থাকলেও আমাকে বলে হ্যাঁ হ্যাঁ মা তুমি চলে যাও, আমি সামলে নেবো। এইগুলো পাচ্ছি বলেই আমি করতে পারছি। বুঝতে পেরেছি। আর তোমার তো দুই নাতনি। হ্যাঁ বাহ, খুব সুন্দর। তারা তো এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, একজন ক্লাস 10, একজন 8। তো ছোটবেলায় তো খুবই ওরা হেল্প করে দিত, এখন ওদেরও পড়ার চাপ। তো এই একটু জলটা দিয়ে যা, এই একটু ছবিটা তুলে দে। বড় নাতনি তো আরো সমস্তই করে, ছোটও তাই। আর সবচেয়ে ওই মানে ওরাও খুব আমার রান্না খেয়ে খেয়ে এমন হয়েছে, খাওয়ার টেস্টটা ওদের। তো ওরা কি পিজা পাস্তা খেতে ভালোবাসে না তোমার হাতের এই সমস্ত পদ? না, এইগুলো খেতে বেশি ভালোবাসে। এইগুলো খেতে বেশি ভালোবাসে। আচ্ছা। আর মানে স্বাদটা আমি তো রেঁধে বলি যে আয় একটু তোরা চেখে দেখ, আর সত্যি ওরা ঠিক চাকে। এই যে ধরো ইয়ং জেনারেশনের মা যারা ধরো ওয়ার্কিং, তাদের তো এখন এই প্যাকেজ ফুড, তারপর ধরো বাইরে থেকে এনে খাওয়ানো, তাদেরকে তুমি কি বলবে যে ছেলে মেয়েদেরকে যদি ধরো ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর জন্য তাদেরকে কি কি করতে হবে? আমার তো মনে হয় যতটা পারে বাড়ির খাবার দিতে, কিন্তু বাচ্চাদের আবদারটা আবার একটু রাখতেও হবে। ওরা তো 5টা স্কুল মানে সব জায়গায় যাওয়া এগুলো থাকে, তো ওদেরও আলোচনা হয়, ও পিজা খেয়েছে তখন আমাকেও পিজা খেতে হবে, এই মনোভাবটা আছে। আমরা বাড়িতেও চেষ্টা করি, একটু পিজা করে দিলাম, একটু পাউভাজি করে দিলাম, একটু তড়কা করে দিলাম। তো আমি বলি বাচ্চাদেরকে সবসময় জোর করা উচিত না, ওদেরও ইচ্ছেটা একটু দেওয়া উচিত যে ওরা খাক বাইরে। আর দেখো আমিও যেমন ভাবছি যে আমি রান্নাটা করে আমার একটা রোজগার আসছে, এরকম আরো যারা আছে তাদেরও হোক, আমি চাই সবাই মিলে। এটাই আমি তোমাকে এই প্রশ্নটাতেই যাচ্ছিলাম, তুমি তুললে। সেটা হচ্ছে অনেক মহিলারা আছেন যারা ধরো ঘরে বসে আছেন কিন্তু রান্না করতে তারা ভালোবাসেন, কিন্তু ধরো তারা এই যে তোমার যেরকম সুযোগ সুবিধাগুলো তুমি পেয়েছো, সেই সুযোগ সুবিধাগুলো হয়তো তাদের নেই, হয়তো পারিবারিক সেই সাপোর্টটা নেই তাদের, হয়তো এইরকম না হলেও বেঙ্গল ঘরানা না করতে পারলেও তারা ছোটখাটো কিছু করতে পারে, হয়তো কেউ কিছু করেওছেন ক্লাউড কিচেন, তাদের জন্য তুমি কি বলবে? খুব ভালো, সবারই করা উচিত। এখনকার দিনে বসে থেকে আমার মনে হয় না কোনো, আর কাজের মধ্যে থাকাটা সবচেয়ে দরকার। অনেক কিছু মানে থেকে বেরিয়ে আসা যায় কাজ করতে গেলে, কাজের মধ্যে থাকলে। তুমি যে বয়সে কাজ শুরু করেছো সেই বয়সটার আগে তো একটা সময় তুমি হাউসওয়াইফই ছিলে, একদমই গৃহবধূ ছিলে, তো সেই জীবনটার সাথে এই জীবনটার কি পার্থক্য পাও? এই যে এইটাতে হচ্ছে যে এত লোক আসছে, সবাই
সবার সঙ্গে আমি মিশতে পারছি, ভালোবাসাটাও পাচ্ছি, আর কার কাকিমা কার জেঠিমা হয়ে উঠেছি, মাসিমা, এইটা আমার কাছে বড় পাওনা। আজ ভোরবেলা 5টায় আমার একটা হোয়াটসঅ্যাপ এসছে, বম্বেতে একবার ও এসছে এখানে খেতে, তো সেই থেকে বম্বে থেকে ও আমাকে জানাচ্ছে যে আমি কাকিমা কেমন আছো, ভালো আছো, ভোরবেলা উঠে, এগুলোই পাও না। যে দূর থেকে এসেও আর কি একবার খেয়ে গেছে, মানে হয়তো 5 বছর আগে খেয়ে গেছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা রাখে। বুঝতে পেরেছি, মানে এইগুলো তোমাকে খুব মোটিভেট করে। হ্যাঁ হ্যাঁ, এগুলোই আমার ভালো লাগে। আর তোমার ধরো এখন যা বয়স, তাতে তো ধরো তুমি যে কাজটা করছো, কি মনে হয় যে এই কাজটাকে তোমাকে আলাদা করে আরো এনার্জি দিচ্ছে সামনের দিকে চলার জন্য? একদম, আমি তো বয়সটাকে গুলিয়েই ফেলি। আমাকে সবাই বকে যে করো না, এবার বসো, আমি বলি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। করার পর যখন বসে পড়লাম তখন ভাবি হ্যাঁ এত একটু আগে বসে পড়লেই হতো, কিন্তু ওই ভাবি করে যাই। বাড়িতে তো বিশেষ বিশেষ জনদের আনাগোনা তো তোমার লেগেই থাকে, তো তাদেরকে এতটা সামনে থেকে দেখা এবং মানে কি বলবো, তাদেরকে একটু অন্যভাবেই দেখার সুযোগ মেলে, মানে শুধু বেঙ্গল ঘরানা নয়, তোমার বৌমার কাজের সূত্র ধরে, তো কিরকম লাগে তাদেরকে ওইরকম ভাবে দেখতে? খুবই ভালো লাগে। আমি ওই বললাম না, আমি সবাইকেই মনে করি একদম নিজের কেউ এসছে। আমি ওইভাবে দেখি না যে একজন খুব বড় কেউ এসছে, না, আমি ভাবি আমারই সব সন্তানের। তোমার এই বাড়িতে শুটিংও তো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শুটিংও তো হয়েছে এই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এই বাড়িটার মানে একটা বিশাল ঐতিহ্য হয়ে গেছে, মানে শুধু বেঙ্গল ঘরানা নয়, এই বাড়িতে শুটিং এগুলোও হয়েছে, আমরা দেখেছি, ছবিতে দেখেছি যে এই বাড়িটাতে শুটিংও হয়েছে। এইবার একটু বলি, তোমার কথা বলো, তোমার বড় হয়ে ওঠা কোথায়, তুমি কোথাকার মেয়ে? আমরা খুব সাধারণই ঘরের মেয়ে। আমার বাবার ব্যবসা ছিল, আচ্ছা, লেক মার্কেটে, ওটাও অনেকেই চেনে। তো রাধাবাবুর চায়ের দোকান, আর মানে আমাদেরই এতে ওদের চায়ের দোকান ছিল জমিতে। তাই এখন আমার বাবা নেই, ব্যবসাও নেই। কোথায় এটা? লেক মার্কেটে। আচ্ছা আচ্ছা, লেক মার্কেট। আচ্ছা, আমরা খুব সাধারণই। তো আমার বিয়ে হয়েছিল, আমার মানে হাজবেন্ড প্লেয়ার ছিলেন। আচ্ছা, কি খেলতেন? ক্রিকেট খেলতেন, ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতেন, তাইতেই ওনার চাকরি। আচ্ছা। আর তো আমরাও বিয়ে হওয়ার পর সবাইকে নিয়ে থেকেছি। তুমি কি এখানে বিয়ের পর থেকে? ভবানীপুর আমাদের প্রায় 200 বছরের বেশি বোধহয় ভবানীপুরে আমাদের বাস। এরকম। তো তখন ননদ, যা, ভাসুর সবাইকে নিয়ে থেকেছি, মানে জয়েন্ট ফ্যামিলি। তো সেই জন্যই হয়তো। আর আমার মেজো ভাসুর ছিলেন, উনি ভীষণভাবে উৎসাহ দিতেন। কিসে? মানে সবকিছু করার জন্য। আচ্ছা। আমি যখন প্রথম আমার তো ভীষণ কম বয়সে বিয়েও হয়েছে। কত বছরে বিয়ে হয়েছে? আমার 16 বছর বয়সে বিয়ে হয়েছে। ও বাবা। তো তখন তো তোমার পড়াশোনাও কমপ্লিট হয়নি? না। আচ্ছা। তো সেই এখানে এসে আমার ওই ভাসুররা, আমার বর, সবাই সাপোর্টটাও খুব ভালো পেয়েছি। জায়েরা, শাশুড়িরা সবাই মিলে আমরা তখন সেলাইও খুব করতাম। মানে বসে থাকতে না আমি সত্যি কোনোদিনই ভালোবাসিনি। আমরা দেখেছি আমার মা ভীষণ ভালো সাজাতেন। আমার যেমন সবাই রান্নার প্রশংসা করে, আমার মানে হয়তো এক একজন এক এক দিক, আমার মার হচ্ছে সাজানো, মানে ঘর সাজানো, কোণে সাজানো, আলপনা দেওয়া। এখনো মার প্রায় 88 তো হবেই। আছেন উনি এখন? হ্যাঁ, উনি আছেন এখনো, শুয়ে শুয়ে উনি সেলাই করে যান, অসম্ভব ভালো সেলাই করেন, সূচের কাজ। তো সেই বিশাল ব্যাপার। আমার দেখতে পান ভালো একদম। বলছি তো এরকম শুয়ে সূচের কাজ করে যান, আমি তোমায় দেখাবো সূচের কাজ, এত ভালো কাজ করেন যে বলার না। তো অপূর্ব ব্যাপার। হ্যাঁ, 88-এ ছুঁচের কাজ করছেন শুয়ে শুয়ে। বিয়ে হয়ে যখন এলাম, আমার মা তো সব করতেনই, আমার শাশুড়িকেও দেখতাম সেলাই করতেন। খুব শাশুড়ি সেলাই করতেন, সেটা বিদেশে যেত, পুরুষের কাজ করতেন গেঞ্জিতে। হ্যাঁ, তো আমার ফ্যামিলিতে সবাই কেউ না কেউ, একটা ক্রিয়েটিভ ফ্যামিলি, পুরোটাই একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল। 2 ছেলের বিয়ে হলো, বৌমারাও তাই, সবাই ওদের অন্যরকম আবার কাজ। হ্যাঁ, একটা গানের পরিবেশ তখন। হ্যাঁ, ওদের অন্যরকম কাজ, সেই সব মিলিয়ে আমাকে আর কি মানে চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই, এটা একটা বিশাল ব্যাপার। মানে সত্যি কথা শুনেও খুব ভালো লাগলো, মানে এই বয়সে উনি এখনো হাতের কাজ। মানে আমাদের এই সামনে 24-25 নাকি 21-22 বোধহয়
এক্সিবিশন আছে, যেই এক্সিবিশন শুনেছে, মানে উনি কানেও কম শোনেন, আমরা আলোচনা করছি যে শুনেছে, সঙ্গে সঙ্গে বালিশোয়ার বার করে সেলাই করতে আরম্ভ করেছে, ছুঁচের কাজ। অদ্ভুত কাজ করে। কতটা মোটিভেশন আছে হ্যাঁ। এখনো। আমরা ভাবি যে বাবা যতটুকু কাজ করে হয়ে গেল, কিন্তু ওনার এতটা মোটিভেশন নিজের লাইফ। তার সঙ্গে এই যে আমরা যেমন আমরা রান্না করছি, অনেকটা কড়াইশুঁড়ি ছাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে বলবে দিয়ে যা, ইশারা করে বলবে, কড়াইশুঁড়িটা ছাড়িয়ে দেবে, লঙ্কার এটা বার করে দেবে, ধনে পাতাটা কেটে দেবে। কতটা অ্যাক্টিভ। হ্যাঁ, এখনো উনি হয়তো ওনার মেয়ে বলেই আমার বাবাও তাই, আমার বাবাও মানে আমরা বলতাম যে যেও না দোকানে, বলতো ওরে তোর যদি ভাগ্যে থাকে বাড়িতে মরবো, আর নাহলে রাস্তায় মরবো। আর সেই জন্য মুখের কথা, উনি মানে কাজের জন্য পকেটে টাকা নিয়ে কাজের লোকেদের টাকা দেবে, মানে যারা কাজ করতো তাদের টাকা দেবে বলে টাকা নিয়ে বেরিয়েছেন, রাস্তাতেই পড়ে মারা গেছেন। ওহো, মানে ওটা ওনার নিয়তি ছিল। হ্যাঁ, মানে আমাদের সবই কাজটাই, আমরা ভাবি যা হয় শরীর খারাপ হোক, কাজটাই আগে। কাজটার মধ্যে দিয়ে কর্মই যে জীবন, সত্যি তোমাদের ফ্যামিলিতে আছে। আচ্ছা, এই যে তোমরা বেঙ্গল ঘরানাতে শুরু করেছো, এই যে ধরো বিভিন্ন রকমের, মানে এই আইবুড়ো ভাত, মানে পৈতে আমি বলছি না, আইবুড়ো ভাত, বিয়েরও নানান ধরনের জন্মবার্ষিকী, হ্যাঁ, তারপরে এই যে রিচুয়ালস গুলো তুমি করো, এইগুলো কি তুমি ছোটবেলা থেকে তোমার বাড়িতে খুব ভালো করে নিশ্চয়ই রিচুয়ালস গুলো দেখেছো? হ্যাঁ, আমাদের তো বলছি না, বড় ফ্যামিলি, আমার বাপের বাড়িও বড়, শ্বশুর বাড়িও বড়। আমি দেখেছি তুমি কি সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে এত সুন্দর করে করো, মানে খুব খুঁটিয়ে তুমি সবকিছু করো। মানে একটা রেস্টুরেন্টে গিয়ে আজকাল অনেকেই অনেক কিছু করে, অনেক কলকাতার অনেক রেস্টুরেন্ট আছে তারা, কিন্তু তাদের মধ্যে এই যে একটা সাবেকি ছোঁয়া কিন্তু পাওয়া যায় না, যেটা আমরা বেঙ্গল ঘরানার গুলোতে দেখি, যেগুলো আমরা ভিডিও গুলো দেখি। এইগুলো তুমি নিজের চোখে খুব ভালো করো, নিজের থেকে। ওই যে আমি ধরো আমার এটা তো বৌমার বাপের বাড়ি, আমার 10-12টা বাড়ি পরে আমার ফ্ল্যাটে, আমি ওখান থেকে চন্দনটা ঘষে নিয়ে চলে আসি। হ্যাঁ, দইটা হয়তো এখানেও দই আছে, কি সুন্দর প্রদীপ দইটা একটা জায়গায়, ওই আশীর্বাদ যখন হয় তখন দই সন্দেশ। তারপরে আমরা করি যে, আমরা দেখে এসেছি আমাদের সব আশীর্বাদ হয়েছে, বা আমার ছেলেদেরও হয়েছে, আমার মারা সব ফল সাজাতেন। দেখেছি আমি, তুমি ওই কিছুদিন আগে একটা আইবুড়ো ভাত হলো, মায়ের বন্ধুরা আইবুড়ো ভাত দিল, সেখানে আমি দেখলাম তুমি এত সুন্দর করে সাজিয়ে জিনিসটাকে করেছো। এগুলো তুমি সব নিজে হাতে করো না? হ্যাঁ, নিজেও করি, আর সুমিত্রা, তারপরে বৌমারা ফল টল গুলো যখন সাজানো, একটা খুব বড় আশীর্বাদ হয়েছিল, মানে তারা আর কি অনেকজন এসেছিলেন, তো মানে একদম ওনারাও আমাদের মতন, মানে মাটিতে বসে কার্পেট পেতে আমাকে বলেছিল, আমি সেইভাবেই করে দিয়েছিলাম ওনাদের। ওই ফলকে এই ঘরেই হয় না সব? হ্যাঁ, এই ঘরে হয়। আর ওই অনুষ্ঠানগুলো এই ঘরেই করি, আর খাওয়া দাওয়ার আর একটাও ঘর আছে। এই ঘরটায় যেখানে আমি বসে আছি, এই ঘরটা তো নিশ্চয়ই প্রচুর ঐতিহ্য, মানে অনেক বড় বড় মানুষ এই ঘরে এসছেন, মানে সেই সব মানুষরা হয়তো আজকে সবাই নেইও, কিন্তু এই ঘরে তো অনেক বড় বড় মানুষের আনাগোনা ছিল। কংগ্রেসের আমলে স্বদেশী করার ওই বাড়ি থেকে, তারপরে গানের জগতের এই বাড়ি থেকে। তো একটু এই বাড়ির হিস্ট্রিটা যদি তুমি একটু বলতে পারো। আমি খুব ভালো তো বলতে পারবো না, যদি একটু ছোট করে বলো। আমি শুনেছিলাম যে এখানকার মানে আমার বিআইয়ে বোধহয় দিদিমা ছিলেন লাবণ্যপ্রভা দেবী। আচ্ছা আচ্ছা, উনি ছিলেন তখনকার দিনে কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট। তো এখানে মাস্টারদা সুদর্শন এসছেন, বিধানচন্দ্র রায় এসছেন। বাহ। তো তারপরে এদিকে আবার সুচিত্রা দি, কণিকা বন্দ্যোপাধ্যায়, রমা মণ্ডল, পূর্বাদাম, ওনারাও সব এসছেন। আবার আমার ছেলে বৌমাদের সূত্রে শ্রীকান্ত, তারপরে তোমার এরাও সব এসছে যারা এখন আছে, শ্রীজাত, কবি সমস্ত, জয় গোস্বামী যেমন আসেন, তারপরে অনেক কবিরাও এসছেন। এদের সবাইকেই খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। খুব ভালো, মানে একটা ঐতিহ্যকে ছুঁয়ে থাকা, এটা তো ভীষণ ভালো। আচ্ছা, তোমার কি মনে হয়, এই যে ধরো তুমি আজকে বেঙ্গল ঘরানার সাথে এতটা ভীষণভাবে জড়িয়ে আছো, এবং তোমার বৌমারা, তোমার নাতনিরা কি বেঙ্গল ঘরানাকে এগিয়ে নিয়ে যাবে? আমার তো মনে হয় ওরা যা দেখে শেখা বলে না, দেখে যদি ওরা সত্যি শেখে, আশা করি শিখবে। আর আমার ছেলে বৌমারা যার জন্যই এটা করেছিল, যে ওরা যাতে লোকজন সবের মধ্যে থাকুক, দেখুক, আশা রাখি ওরাও হয়তো
ভবিষ্যতে বেঙ্গল ঘরানাকে ওরাও আশা করি এগিয়ে নিয়ে যাবে, এটা হ্যাঁ, তোমরা আশা রাখি। হ্যাঁ, আর কি তোমাদের কোনো প্ল্যানিং আছে এই বেঙ্গল ঘরানার এইটাকে ছাড়া অন্য কিছু কি ভাবছো? তা আমার বৌমা তো অনেক কিছুই ভাবে। ও তো একটা করে মেয়ে আড্ডা বলে, ওটাও খুব ভালো, এত ভালো সবাই আমাদের মানে ফোন করেন, আসেন, যোগ দেন। তারপরে ইচ্ছা আছে, ওনারাই অনেকেই বলেছে আমাদের একটু বাইরে নিয়ে চলুন হ্যাঁ, ঘুরতে। বেড়ানো, হ্যাঁ একটু ঘোরা বেড়ানো নিয়ে বলো, তোমরা তো খুব ঘুরতে যেতে আমরা ভালোবাসো। নিজেরা ঘুরি, কিন্তু এখনো বেঙ্গল ঘরানাতে নিয়ে যাইনি, ইচ্ছা আছে দেখি কখনো। সবই দেখো, ইচ্ছে থাকলেও হয় না, খানিকটা সব সুযোগ সবকিছু করতে পারবো তবেই। ওই আর কি। বছরে ঘুরতে যাওয়াটা হয় আমাদের তো ফ্যামিলিতে আছেই, আমরা তো ঘোরা। মানে আমার মনে হয় ওটাতেই হাজারো কিছু থাকুক, সবাই মিলে একসঙ্গে যাওয়াতে একটা অন্যরকম থাকে। কেন ধরো সবাই সবার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, আর এখনকার দিনে বিশেষ করে রোববার গুলোও কেউ ছুটি পায় না, রোববারও কাজে বেরিয়ে যায়। তো সেইখানে মনে হয় যে যদি অন্তত 4-5টা দিনও আমরা সবাই একসঙ্গে বেড়াতে যাই, একসঙ্গে থাকবো, এইটা আর কি আমার খুব। আর তোমার কি অবসর মেলে? না, মেলে না, মানে মেলে না বললেও ভুল, একটা টাইমের পর আমি আবার বন্ধও করে দিই। আমাকে অনেকেই বিকেলের দিকে চান টান, আমি যখন দেখি সকালের দিকে অনেক লোক থাকে তখন আমার বিকেলটা নিতে চাই না। আচ্ছা, নাও বলতে শিখতে হয়, না যদি হ্যাঁ, না হ্যাঁ, বলতে না হয় একটু তো তাহলে হ্যাঁ। না হলে তো নিজেরও অনেকে তাতে অসন্তুষ্ট হন যে কিন্তু কিছু করার নেই, আমারও তো একটা ওই ব্যাপার আছে না, সে তো বটেই, আমার সঙ্গে তো এরাও জড়িয়ে আছে, সবাইকেও তো দেখতে হবে। এবার হ্যাঁ, সন্ধ্যেবেলা সেদিন যেমন একজন বলছেন আমি দুবার আপনাদের কাছে করেছি, জায়গা পাইনি, আমি তাই আজকে চলে এসেছি। হ্যাঁ, চলে যখন এসছেন আমি করে দেবো, সেটা কিছু। সেটা কি তোমরা করো? মানে ধরো হঠাৎ করে এরকম ভাবে ফোন না করে চলে আসলে, এটা আমি একটু সুনন্দিনীর আড্ডাতে মানে পরিষ্কার করে তুলছি যে তোমাদের কাছে ধরো কেউ পাচ্ছে না, মানে ধরো সময় করে উঠতে পারছে না, হঠাৎ করে সে চলে আসে, সেইভাবে কি তারা খেয়ে যেতে পারে? আমি তো চেষ্টা করি আমার বাড়িতে কেউ এলে ফেরাবো না, এটা একটা আমার মনের ভাব। আচ্ছা, এটা আমি আমার বাড়িতে মানে আগে যখন আমার সংসার যখন আমি আর কি করতাম বাড়ির এই বেঙ্গল ঘরানা ছাড়া, তখনও আমার ওরম ছিল, আমি কেউ এলে বলতাম আরে এক মুঠো ভাত খেয়ে যা। তো সেইটা আমি বেঙ্গল ঘরানাতেও মনে করি যে কেউ যদি হঠাৎ করে এসে পড়েন, আমি পারতপক্ষে না হলে মানে ফেরাই না, আমার ফেরাতে ইচ্ছে করে না। হয়তো এমন হলো ধরো 10-12 জন এসে গেছে, সেখানে তো আমি দিতে পারবো না খেতে, তখন একটু অসুবিধা হয়। 2-1 জন এলে আমি চেষ্টা করি হয়ে যায়। হ্যাঁ, খুব ভালো লাগলো কাকিমা যে তুমি যেটা বলছো যে বেঙ্গল ঘরানাকে তোমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েও তুমি চাইছো এগিয়ে নিয়ে যেতে, এরকম একটা নতুন প্রয়াস। আরেকটা জিনিস বলছি, এই যে কলকাতা শহরে এখন আমাদের মেয়েদের নিরাপত্তার একটা সমস্যা, যেটা আমরা প্রায়শই আমাদের চোখে পড়ছে। তুমি নিশ্চয়ই একটা সময় কলকাতাতে কাটিয়েছো, যে সময় কলকাতায় হয়তো এতটা নিরাপত্তা জমিত, তোমার বাড়িতেও দুটো মেয়ে বড় হচ্ছে, কি বলবে তুমি এটা? হ্যাঁ, এগুলো নিয়ে সত্যিই চিন্তার ব্যাপার। যেমন আমরা ধরো 4-5-6 থেকে একা স্কুল গেছি, এখন আমার নাতিরা ক্লাস 10-এ গাড়ি রয়েছে, তবু আমরা ড্রাইভারের সঙ্গেও ছাড়তে পারি না, এত সব কিছু দেখছি। তো তাতে এইগুলোই হচ্ছে যে আমরা ছাড়তে পারছি না, আমাদের ভেতরেও একটা ভয় হয়ে গেছে যে কলকাতা শহর আর এখন আগের মতো নিরাপদ না, সত্যিই নেই। মানে একটা ভয় সবার মধ্যেই এখন বাসা বাঁধছে ইয়েতে। সুনন্দিনীর আড্ডা আজকে আমরা যার সাথে দিলাম তার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নিলাম, যে মেয়েরা চাইলে সব বাধা বিপত্তি ছাড়িয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। আপনারাও যারা নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে চান, তারা নিশ্চয়ই শুরু করে দিন। হ্যাঁ, এখনই শুরু করে দিন, বয়সটা কোনো বাধা নয়। অনেক ধন্যবাদ কাকিমা তোমাকে আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। সুনন্দিনীর আড্ডা আজকে এইটুকুই, নমস্কার।